আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত তৃতীয় অধ্যায় যে বায়ুর চাপ যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি পাঠ করব এবং পাঠের মাধ্যমে বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তার সাথে এই অধ্যায়তে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন উত্তর সম্পর্কেও আলোচনা করব এবং সেগুলি হাতে কলমে করেও দেব। এই ভিডিওটি মূলত একজন কমেন্ট করেছিল এই টপিকের ওপর ভিডিও তৈরি করার জন্য। তো এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং আমার চ্যানেলে নতুন এসছো তাদের উদ্দেশ্যেও বলবো, তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় বায়ু চাপ। বায়ু চাপ এই অধ্যায়টা পড়তে গেলে বায়ু জিনিসটা কি সেটা আগে তোমাদের বুঝতে হবে। আমরা জানি যে পদার্থের তিনটি অবস্থা, একটি হচ্ছে কঠিন, একটি হচ্ছে তরল, আর একটি হচ্ছে কি গ্যাসীয়। যেমন আমরা যদি কঠিন পদার্থের উদাহরণ দিতে বলি তাহলে আমরা বলতে পারবো ইট, পাথর, বালি, অর্থাৎ এগুলো জমাট বাঁধা অবস্থায় থাকে। আর তরল পদার্থ যেমন জল, আর গ্যাসীয় পদার্থটাই হচ্ছে বাতাস বা বায়ু বা আমরা হাওয়াও বলতে পারি। এই যে বাতাস, বায়ু বা হাওয়া এগুলো অসংখ্য অণু দিয়ে তৈরি যেগুলো জমাটবদ্ধ অবস্থায় থাকে না। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, মনে আছে, যে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। অর্থাৎ এই বাতাস কিন্তু কখনো থেমে থাকে না। বাতাস প্রতি মুহূর্তে বাতাসের যে অণুগুলো সেগুলো ছুটোছুটি করতে থাকে একদিক থেকে অন্যদিকে। এই বাতাস চলাফেরা করেই বলে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে বাতাস আছে, কারণ বাতাস তো আর খালি চোখে দেখা যায় না। একমাত্র বাতাস চলাফেরা করে বলেই আমাদের শরীরে, অর্থাৎ আমাদের যে ত্বকের সাথে সেটা এসে স্পর্শ যখন ঘটে তখনই আমরা অনুভব করতে পারি যে এই জায়গাটাতে বাতাস আছে। তো এই বাতাস সবসময় চাপ দিতে থাকে বা বাতাস সবসময় চলতে থাকে। তো এইটাই হচ্ছে আজকে আমাদের অধ্যায়, যে বায়ুর চাপ। এই বাতাস কেন চাপ দেয়, এই বায়ুর চাপটা কেন সৃষ্টি হয়, আমরা এইটা সম্পর্কে জানবো। এই বায়ুর চাপটা আসলে কি বা বাতাসের চাপটা আসলে কি সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এই বায়ুর চাপের মধ্যে তারতম্য বা পার্থক্যগুলো আমরা পড়বো আমাদের এই অধ্যায়তে। দেখো, তোমাদের এই পাঠ্য বইতে উদাহরণ সহযোগে খুব সহজভাবে প্রথম শুরু করা হয়েছে। এখানে দেখো লেখা রয়েছে, শ্বাস নেওয়ার সময় বুকটা ফুলে ওঠে কারণ শ্বাস নিয়ে তুমি বেশি বাতাস বুকে ঢোকাও, তাই ওই বাতাসের জন্য বেশি জায়গা লাগে। অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অর্থাৎ আমরা যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছি নাক দিয়ে যখন টেনে নিচ্ছি তখন দেখবে কি যে বুকটা ফুলে উঠছে। তার কারণটা কি? তার কারণ আমাদের বাতাস গিয়ে আমাদের শরীরের মধ্যে যে স্থানটা দখল করে নিচ্ছে ততটা জায়গার জন্য আমাদের বুকটা কিন্তু ফুলে উঠছে, অর্থাৎ বাতাসের জন্য আমাদের বুকে বেশি জায়গা লাগছে। তারপরে দেখো এখানে একটা ছবি রয়েছে, বলছে যে ছবিটা ভালো করে দেখো, যে একটি বাচ্চা কি শরবত খাচ্ছে। তো বোতল বা গ্লাস থেকে সরু নলে করে যখন শরবত খাও তখন নলের ভেতরের বাতাস টেনে নাও বলেই সেখানে বায়ুর চাপ কমে যায়। এখানে দেখো এই নলটা দিয়ে যখন বাতাস আমরা টেনে নিচ্ছি আমাদের গালের মধ্যে, তো তখন কি হচ্ছে, তখন এই গ্লাসের থেকে কি বাতাসের চাপ কমে যাচ্ছে, এর ফলে নলের মধ্য দিয়ে শরবত কি মুখের মধ্যে চলে আসছে। তাই এখানে বলা হচ্ছে কিন্তু নলের বাইরে বায়ুর চাপ বেশি থাকায় তা শরবতকে নলের ভিতর দিয়ে উপরের দিকে ঠেলে তুলে দেয়, তাই শরবত মুখে উঠে আসে। তারপরে দেখো আরো একটা উদাহরণ বলা হয়েছে। এটা কিছুই না, এটা খুব সহজভাবে আমাদের আশেপাশে যেগুলো তোমরা প্রতিনিয়ত দেখছো সেগুলোর উদাহরণই দেওয়া রয়েছে। আসলে ভূগোল বলো, বিজ্ঞান বলো, এগুলো বইতে যেগুলো লেখা থাকে সেগুলো আহামরি কাল্পনিক কিছু কিন্তু নয়। এগুলো সমস্তই আমাদের চারপাশে যে সমস্ত জিনিস ঘটতে থাকে প্রতিনিয়ত সেগুলোই বইতে লেখা থাকে। আসলে আমরা এগুলো সবই জানি, কিন্তু বইতে একটু গুছিয়ে লেখা থাকে বা এগুলোর সংজ্ঞা লেখা থাকে, বৈশিষ্ট্য লেখা থাকে, তো সেগুলো আমাদেরকে তথ্য আকারে পড়তে হয়। এগুলো কিছুই আমাদের অজানা নয়। দেখো সেই রকম এই অধ্যায়টি বা বায়ুর চাপটিও কিন্তু আমাদের অজানা নয়। দেখো এখানে রয়েছে, বেলুনে বা সাইকেলের টিউবে হাওয়া ভরার সময় হাওয়া বেশি হয়ে গেলে কি হয়, শব্দ করে ফেটে যায়। অর্থাৎ তোমরা তোমাদের জীবনে কোনো না কোনো দিন তো অবশ্যই বেলুন ফুলিয়ে থাকবে। তো বেলুন ফোলানোর সময় দেখবে কি সাবধানতা অবলম্বন না করলে তুমি যদি একটু বেশি বেলুনের মধ্যে হাওয়া ভরে দাও ফু দিয়ে, সেক্ষেত্রে কিন্তু বেলুনটা ফেটে যায়। এটাও কিন্তু বায়ুর চাপের কারণে হয়, কারণ বেলুনটার ভিতরে তোমার মুখের যে হাওয়া সেটা যখন অত্যন্ত বেশি চাপ দিচ্ছে তখন বেলুনটা সে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে
ফেটে যাচ্ছে, সেটা কিন্তু বায়ুরই চাপ। দেখো এখানে বাতাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এটা তোমরা মনে রাখতে পারো বা খাতায় লিখে নিতে পারো। বলা হচ্ছে যে বাতাসের বর্ণ নেই, অর্থাৎ বাতাসের কোনো রং নেই, গন্ধ নেই, অর্থাৎ বাতাসের কোনো গন্ধ কিন্তু নেই, কিন্তু আয়তন আছে। আয়তন কি? আয়তন হচ্ছে কোনো বস্তু যতটা স্থান অধিকার করে থাকে তাকে বলা হয় সেই বস্তুটার আয়তন। এখানে যদি আমি একটা পেন রাখি, দেখো এই পেনটা এখান থেকে এই যে এভাবে যতটা স্থান দখল করে আছে তাকেই বলা হচ্ছে এই বস্তুটার আয়তন। তো বাতাসেরও আয়তন আছে। তাহলে আমরা বাতাসের কি কি বৈশিষ্ট্য জানলাম, এটা তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো যে বাতাসের বৈশিষ্ট্যগুলি কি কি। তো সেক্ষেত্রে তোমরা লিখবে বাতাসের বর্ণ নেই, বর্ণ মানে কি? রং। বাতাসের গন্ধ নেই, কিন্তু বাতাসের আয়তন আছে, ওজন আছে। অর্থাৎ বাতাসের কি? বাতাসের কিন্তু ওজনও আছে। বাতাস যখন বয়ে যায় তখন তাকে অনুভব করা যায়। বাতাস চলাফেরা করে বলেই আমরা বুঝতে পারি যে এখানে বাতাস রয়েছে। অর্থাৎ বাতাস বয়ে যায় বা এক জায়গা থেকে এক জায়গায় স্থির থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গায় সবসময় চলাফেরা করে, এবং আমাদের ত্বকে যখন সেটার স্পর্শ অনুভূত হয় তখনই আমরা বুঝতে পারি যে সেখানে বাতাস রয়েছে। কোনো জায়গার বাতাস যদি চলাফেরা না করে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে সেখানে বাতাস আছে কিনা, কারণ বাতাসটা শুধু সম্পূর্ণ আমরা অনুভবের মাধ্যমে বুঝি, চোখে দেখতে পারি না বা কানেও শুনতে পারি না। গাছের পাতা নড়ে, নৌকার পাল ওড়ে, ঝড়ের সময় গাছপালা ঘরবাড়ি ভেঙে যায়। এটা কেন হয়? এটা বাতাস বওয়ার কারণেই হয়। তারপরে দেখো কি বলা হচ্ছে, এই মুহূর্তে যখন তুমি এই বইটা পড়ছো, জানো কি তোমার চারপাশের বাতাস তোমার উপর প্রচন্ড চাপ দিচ্ছে। দেখো এখানে একটা মেয়ের ছবি রয়েছে, তো এখানে দেখো তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই যে ব্যক্তিটা, এই যে মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, বাতাস কিন্তু একে চারপাশ থেকেই চাপ দিচ্ছে। অর্থাৎ এটা কিন্তু বাতাসের একটা বৈশিষ্ট্য বলতে পারো, যে বাতাসের চাপ সর্বমুখী, অর্থাৎ বাতাস সব দিক থেকে সমানভাবে চাপ দেয়। এই যে বইটা আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এই বইটার ওপর থেকেও বাতাস সমানভাবে চাপ দিচ্ছে, সাইড থেকেও বাতাস সমানভাবে চাপ দিচ্ছে। তো প্রত্যেকটা বস্তুকে, আমি যদি এই বস্তুটাই ধরি, এই বস্তুটাকে এপাশ থেকে বাতাস যতটা পরিমাণে চাপ দেবে, এপাশ থেকে বাতাস ততটা পরিমাণেই চাপ দেবে, এপাশ থেকে বাতাস ততটা পরিমাণেই চাপ দেবে। অর্থাৎ বায়ুর চাপ কি? সর্বমুখী, অর্থাৎ বাতাস সব দিক থেকে সমানভাবে চাপ দেয়। এবার দেখো বলছে, তবুও তুমি এই প্রচন্ড চাপ বুঝতে পারছো না কেন? অর্থাৎ বাতাস যদি আমাকে বাইরে থেকে এতটা বেশি চাপই দেবে তাহলে আমরা বুঝতে পারছি না কেন? যদি আমাদেরকে কেউ ঠেলা মারে, অর্থাৎ আমাদেরকে কেউ হাত দিয়ে এভাবে চাপ দেয়, তখন তো আমরা সরে যাই, আমরা তো বুঝতে পারি যে আমাদেরকে কেউ চাপ দিল, আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে। কিন্তু বাতাস যে চারিদিক থেকে যখন আমাদেরকে বাতাস চাপ দিচ্ছে, তাও আমরা বুঝতে পারছি না কেন যে আমাদেরকে কেউ হয়তো চাপ দিচ্ছে, এটা আমরা অনুভব করতে পারছি না কেন? এখানে রয়েছে একটা গুরুত্বপূর্ণ কথা। তো এটা কেন হচ্ছে যে বাইরের বাতাস চাপ দিলেও আমরা সেটা অনুভব করতে পারছি না কেন? কারণ আমাদের শরীরের মধ্যেও বাতাস রয়েছে, এবং সে আমাদের শরীরের মধ্যে যে বাতাসটা রয়েছে সেই বাতাসটা সমপরিমাণভাবে বাইরের দিকে চাপ দিচ্ছে, এবং বাইরে থেকে বাতাস সমপরিমাণভাবে আমাদের শরীরের ভিতর চাপ দিচ্ছে। এর জন্য আমরা বুঝতে পারছি না এটা কেমন ভাবে হচ্ছে। দেখো তুমি যদি একটা হাত এভাবে নাও এবং আরেকটা হাত এভাবে নাও, এবং দুটো হাত দিয়ে সমপরিমাণভাবে দুদিক থেকে চাপ দিতে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো হাতই এদিকেও বেশি ঝুঁকে যাবে না, এদিকেও বেশি ঝুঁকে যাবে না, অর্থাৎ কোনো দিকেই অগ্রসর হতে পারবে না, কারণ দুটো হাত দুদিক থেকে সমপরিমাণ ভাবে চাপ দিচ্ছে। এর জন্য চাপটা এক জায়গায় অবস্থান করে রয়েছে, এবং সেটা এই দুটো হাতের কেউই অনুভব করতে পারছে না যে সে বেশি চাপ পাচ্ছে বা এই হাত বেশি চাপ পাচ্ছে। এর জন্য বাইরের চাপ এবং ভিতরের চাপ একই জায়গায় অবস্থান করার ফলে আমরা এই চাপটা বুঝতে পারছি না বা অনুভব করতে পারছি না। এরপর দেখো আমাদের বলা হচ্ছে যে বায়ু চাপ দেয় কেন। তো এখানে পড়ো যে কঠিন তরল বা গ্যাসীয় সব পদার্থই অসংখ্য অণু দিয়ে তৈরি। কঠিন তরল বা গ্যাসীয় সব পদার্থই কি? অসংখ্য অণু দিয়ে তৈরি। কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থ বাতাসকে আমরা দেখতে পাই না।
অর্থাৎ আমি আগেই বলেছি যে তরল পদার্থ যেমন জল, তেল এগুলোকে আমরা দেখতে পাচ্ছি, কঠিন পদার্থ যেমন ইট, বালি, পাথর এগুলোকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গ্যাসীয় পদার্থ অর্থাৎ বাতাসকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমি আগেই বলেছি যে পড়ানোর সময় আমরা বাতাসের বৈশিষ্ট্যে পড়েছি যে বাতাসের কোনো বর্ণ নেই, বাতাসের কোনো রং নেই, এর জন্য কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি না। গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত গতিতে ছুটোছুটি করে, অর্থাৎ গ্যাসীয় পদার্থের অণুগুলো অর্থাৎ বাতাসের যে অণুগুলো রয়েছে সেগুলো তো বাতাসে মুক্ত অবস্থায় থাকে, তো এই মুক্ত অবস্থায় থাকা বাতাসের অণুগুলো দ্রুত গতিতে ছুটোছুটি করতে থাকে, দৌড়ানোর সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দেখো এই পাশে একটা ছবি রয়েছে তোমাদের, এটা যদিও অন্য কারণে ছবিটা দেওয়া, তবুও আমি এটা দিয়েই বোঝাচ্ছি। দেখো আমরা তো খালি চোখে দেখতে পারি না, কিন্তু বাতাসের মধ্যে এইরকম অসংখ্য অণু রয়েছে, তো যত ভূপৃষ্ঠের নিচের দিকে অণুগুলো থাকে তত এক জায়গায় সংঘবদ্ধভাবে থাকে, সংকুচিত ভাবে থাকে, অর্থাৎ পাশাপাশি থাকে। আর যত উপরের দিকে সেই বাতাসের অণুগুলো উঠতে থাকে তত তারা কি চারিদিকে ছড়িয়ে যায়। এই যে অণুগুলো, এই অণুগুলো দ্রুত গতিতে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, এই দৌড়ানোর সময় একে অপরের সাথে যে সংঘর্ষে লিপ্ত হয় এর ফলে কিন্তু চাপ সৃষ্টি হয়। সেটাই দেখো এখানে বলা হচ্ছে যে দৌড়ানোর সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কোনো কঠিন বা তরলের পৃষ্ঠতলে যখন এই বাতাসে উপস্থিত গ্যাসের অণুরা এসে ধাক্কা দেয় তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে, অর্থাৎ এই যে বাতাসের অণুগুলো সেগুলো ধরো তোমার কোনো কঠিন পদার্থ বা কোনো তরল পদার্থের উপরে যখন বল প্রয়োগ করে তখন সেটা কি চাপের সৃষ্টি হয়। একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বলের গড় মানকেই বায়ুর চাপ বলে। আমি এগুলোর সংজ্ঞা সমস্ত কিছু লিখে দিচ্ছি খাতায়, আমি আগে টেক্সটটা তোমাদের ভালো করে বুঝিয়ে নিই, তারপরে সংজ্ঞা সহ এগুলো সমস্ত কিছু লিখে তোমাদের বলে দেবো। গ্যাসের আয়তন যত কমে অণুগুলোর মাঝে দূরত্ব তত কমে, ফলে ঘনত্ব বাড়ে, প্রতি সেকেন্ডে অণুগুলোর ধাক্কার সংখ্যা বাড়ে, যার ফলে চাপও বেড়ে যায়। দৈনন্দিন জীবনে এবং আবহাওয়া নিয়ন্ত্রণে বায়ুর চাপ খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে দেখো একটা উদাহরণ রয়েছে, এখানে একটা উদাহরণ রয়েছে কি যে মহাকাশচারীরা অর্থাৎ যারা মহাকাশ গবেষণায় যায় তাদের বিশেষ ধরনের বাতাস ভরা যে পোশাক, সেই বিশেষ ধরনের পোশাক পরতে হয়। তো এই বিশেষ ধরনের পোশাক কেন পরতে হয় এটাও আমরা জানবো। তাহলে আমরা যেটুকু পড়লাম পাঠ্য বইয়ের এই পর্যন্ত আমরা কি কি প্রশ্ন পেলাম সেগুলো একটু দেখে নেব, তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নেবে। দেখো তো আমরা যে পর্যন্ত পড়লাম টেক্সট বইয়ের সেখান থেকে আমাদের কোন কোন বিষয়গুলো জানা হলো বা কোন কোন বিষয়গুলো অবশ্যই খাতায় নোট করে রাখা উচিত এবং মুখস্থ করে রাখা উচিত সেগুলো হলো, দেখো 1 নম্বর প্রশ্ন লেখো যে বায়ুর চাপ কাকে বলে। বায়ু চাপ কাকে বলে এটা লেখো। এটার উত্তরে লেখো ভূপৃষ্ঠে একক ক্ষেত্রফলে বায়ু যে ওজন বা চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। ভূপৃষ্ঠে একক ক্ষেত্রফলে বায়ু যে ওজন বা চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। এটা অবশ্যই খাতায় লিখে রাখো এবং এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। এরপরে দেখো বায়ু চাপ দেয় কেন, এটাও কিন্তু আমি বুঝিয়েছি, তো এটা তোমরা সংজ্ঞা আকারে কিভাবে লিখে নেবে যে বায়ু চাপ দেয় কেন। তো এটা লেখো কঠিন তরল গ্যাসীয় সব পদার্থই অসংখ্য অণু দিয়ে তৈরি। কঠিন তরল গ্যাসীয় সব পদার্থই অসংখ্য অণু দিয়ে তৈরি। কঠিন ও তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থ বাতাসকে আমরা দেখতে পাই না। গ্যাসীয় পদার্থ বাতাসকে আমরা দেখতে পাই না। দাঁড়ি গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত গতিতে ছুটোছুটি করার সময় পরস্পরের মধ্যে ধাক্কা লাগে। দাঁড়ি কঠিন বা তরলের কোনো পৃষ্ঠতলে বাতাসে উপস্থিত গ্যাসের অণুরা ধাক্কা দেবার সময় বল প্রয়োগ করে, তার ফলেই বায়ুর চাপ সৃষ্ট হয়। তো এটাই তোমরা লিখবে যে বায়ুর চাপ কেন সৃষ্টি হয়। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বায়ুর চাপ কেন সৃষ্টি হয়, এভাবেই তোমরা লিখতে পারো। বা যদি তোমাদের শর্ট কোশ্চেন আকারে আসে, তোমাদের মনে হয় যে আরো একটু ছোট লিখবে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দিলেও কিন্তু সঠিক নম্বর পাবে। তো আমরা পাঠ্য বইয়ের যেটুকু পড়লাম সেখান থেকে কিন্তু আরো একটি প্রশ্ন আসতে পারে যে মহাকাশচারীদের বিশেষ বাতাস ভরা পোশাক পরিধানের কারণ কি। মহাকাশচারীদের বিশেষ বাতাস ভরা পোশাক পরিধানের কারণ কি। তো এই প্রশ্নটা যদি আসে তোমাদের বই থেকেই তোমরা যেটুকু রয়েছে সেটুকুই লিখে দেবে। দেখো যদি প্রশ্ন আসে যে মহাকাশচারীদের বিশেষ বাতাস ভরা পোশাক পরিধানের কারণ কি, সেক্ষেত্রে তোমাদের বইতে যা রয়েছে
সেটুকুই সম্পূর্ণ তোমরা লিখে দেবে। এখানে কি রয়েছে, পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই। অর্থাৎ আমরা যখন মহাকাশে যাচ্ছি, কেউ যখন মহাকাশে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো বাতাস নেই। তাই মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে। এই দেখো বিশেষ ধরনের পোশাক, এই পোশাকের মধ্যে বাতাস ভরা থাকে। তা না হলে তাদের শরীরের ভিতরের বাতাসের চাপে শিরা ধমনী ফেটে যেতে পারে। তা না হলে তাদের শরীরের ভিতরের বাতাসের চাপে শিরা ধমনী ফেটে যেতে পারে। দেখো একটু আগেই আমি বোঝালাম যে আমাদের শরীরের ভিতরে বাতাস রয়েছে, সেই বাতাস কি করছে, প্রতিনিয়ত বাইরের দিকে চাপ দিচ্ছে, এবং বাইরের বাতাস প্রতিনিয়ত আমাদের শরীরের ভেতরের দিকে চাপ দিচ্ছে। এর জন্য কিন্তু আমরা বায়ুর চাপটা বুঝতে পারছি না। কিন্তু মহাকাশে যখন একটি ব্যক্তি যাচ্ছে, কোনো মানুষ যখন মহাকাশে বা চাঁদে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু কোনো বাতাস নেই। অর্থাৎ বাইরে থেকে তাকে যে বাতাসটা চাপ দেবে, সেই বাতাস কিন্তু নেই। তো সেক্ষেত্রে কি হবে, মহাকাশে গেলে মহাকাশে যেহেতু বাতাস নেই, কিন্তু আমাদের শরীরের মধ্যে তো বাতাস রয়েছে, তো সেই শরীরের বাতাসটা বাইরের দিকে চাপ দেবে। কিন্তু সেই শরীরের বাতাসকে সমপরিমাণ চাপ বাইরে থেকে দেওয়ার জন্য সেখানে যেহেতু কোনো বাতাস নেই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে শরীরের ভিতরের বাতাস বাইরের দিকে ফেটে বেরিয়ে আসতে চাইবে। আমাদের শিরা ধমনী এগুলো ফেটে বাইরের দিকে বেরিয়ে আসতে চাইবে প্রচন্ড গতিতে। এর ফলে কি, এর ফলে আমরা কি মারাও যেতে পারি। এর ফলে এই যে যে বিশেষ ধরনের পোশাক, এই পোশাকের ভিতরে হাওয়া ভরা থাকে, যে হাওয়াটা কি করে আমাদের শরীরের দিকে চাপ দিতে থাকে। এর ফলে কি আমাদের শরীরের ভিতরের বাতাস এবং বাইরের বাতাসের মধ্যে সমতা বজায় থাকে। এর ফলে মহাকাশচারীদের, এর ফলে কি হয়, এর ফলে মহাকাশচারীদের কোনো অসুবিধা হয় না। এরপরে দেখো তোমাদের জন্য দুটো পরীক্ষা রয়েছে এখানে, এটা তোমরা নিজেরা একটু বাড়িতে করে দেখতে পারো। এই পরীক্ষা দুটো বলছে দুটো মজার পরীক্ষা, প্রথমে নিজে করে দেখো, বুঝে নিয়ে তারপর বন্ধুদের অবাক করতে হবে। বলছে একটা বড় জলের বোতল বা দুধের বোতল মুখ খোলা অবস্থায় টেবিলের ওপর শুইয়ে রাখো। তো এইভাবে শুইয়ে রাখতে হবে। এবার কাগজ পাকিয়ে ছোট বল এর মতো বানাও। ছোট একটা বলের মতো বানাতে হবে। বলটা যেন বোতলের খোলা মুখের প্রায় অর্ধেক মাপের হয়, অর্থাৎ এই খোলা মুখের থেকে ছোট, যেন এর ভিতরে ঢুকতে পারে, এইরকম আকৃতির বল কাগজ দিয়ে বানাতে হবে। এবার বলটাকে ফু দিয়ে বোতলের মধ্যে ঢোকাবার চেষ্টা করো। বলটাকে তুমি যখন ফু দিয়ে বোতলের ভিতরে ঢোকাবার চেষ্টা করবে, তখন দেখবে কি বলটা সেই বোতলের মধ্যে ঢুকছে না। কারণ কি, তুমি যখন ফু দিচ্ছ বাতাস ঢুকছে বোতলের ভিতর, এবং সেই বাতাসটা কি আবার প্রচন্ড গতিতে বাইরের দিকে বেরিয়ে আসছে, এবং এই যে যে বাতাসের চাপটা বাইরের দিকে বেরিয়ে আসছে, এই বাতাসের চাপের ফলেই কিন্তু তোমার সেই কাগজের বলটা ভেতরের দিকে ঢুকবে না। তো এই পরীক্ষাটা তোমরা বাড়ি বসে করবে। এপাশেও একটা পরীক্ষা রয়েছে, খুব সহজভাবে দেওয়া রয়েছে, সেটাও তোমরা বাড়ি বসে পড়ে করার চেষ্টা করবে। এরপরে আমরা অধ্যায়ের যে অংশে চলে আসি, সেটা হলো কি, যে বায়ুর চাপ কি সর্বত্র সমান, অর্থাৎ বায়ু কি সব জায়গায় সমানভাবে চাপ দেয়। তো তোমাদের যদি এইরকম প্রশ্ন করা হয় যে বায়ু কি সব জায়গায় সমানভাবে চাপ দেয় বা বায়ুর চাপ কি সর্বত্র সমান, তোমরা খুব সহজেই বলবে যে না, বায়ুর চাপ সর্বত্র সমান নয়। সেটা কেন আমরা এখানে পড়বো। দেখো এখানে বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুর চাপ সব থেকে বেশি হয়। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্রের কাছাকাছি সমতল জায়গায় বায়ুর চাপ সব থেকে বেশি হয়। কারণ সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে, অভিকর্ষজ বল কি, প্রত্যেক বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে। এই যে বল, সেটাই হচ্ছে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের প্রভাবে উপরের স্তরের বায়ুর প্রবল চাপে বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পরের কাছে চলে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয়। অর্থাৎ বায়ুর অণুগুলো দেখো ভূপৃষ্ঠের দিকে কি করে, ভূপৃষ্ঠের দিকে এক জায়গায় সংকুচিত হয়ে অণুগুলো পাশাপাশি জায়গায় চলে আসে। এর ফলে বায়ুর ঘনত্ব বেড়ে যায়। এর ফলে কি, এর ফলে বায়ুর চাপও বেশি হয়। অর্থাৎ সমুদ্র সমতলে বা ভূপৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি হয়। আবার তুমি যত উপরের দিকে উঠতে থাকবে, যত আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠা হবে, তত কিন্তু বায়ুর চাপগুলো কমে যাবে। এর কারণ কি, এই দেখো ভূপৃষ্ঠের নিচের দিকে বায়ুর অণুগুলো সংকুচিত অবস্থায় অর্থাৎ কাছাকাছি চলে আসে। এর ফলে ঘনত্ব বেড়ে যায়, তার ফলে বায়ুর চাপও বেড়ে যায়। কিন্তু যত উপরের দিকে মহাকাশের দিকে ওঠা হবে, তত খোলা আকাশে তারা মুক্ত জায়গায় যত বেশি জায়গা পাবে, তত অণুগুলো চারিদিকে ছড়িয়ে যাবে।
এর ফলে কি হবে, এর ফলে বায়ুর ঘনত্ব কমে যাবে এবং বায়ুর চাপও কিন্তু কমে যাবে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো আবার উপরের স্তরের বায়ুর অণুগুলো পরস্পরের থেকে দূরে চলে যায়, তাহলে বাতাসের অণুগুলো যত উপরের দিকে, মহাকাশ মানে কি খোলা আকাশ অর্থাৎ মুক্ত, অর্থাৎ সর্বত্র তারা ছড়িয়ে পড়তে পারে, সেই ক্ষেত্রে বায়ুর ঘনত্ব কমে যায়। এই দেখো এর জন্য বলা হচ্ছে কি, এই কারণে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুই কমতে থাকে। উচ্চতা বাড়ার সাথে সাথে যত উপরের দিকে ওঠা হবে, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা হবে, তত কি হবে, তত বায়ুর উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ ও উষ্ণতা দুটোই কমতে থাকবে। এরপরে দেখবে এখানে পিকলুর ডায়েরি রয়েছে। পিকলুর ডায়েরি, এখানে কিন্তু বেশ কিছু শর্ট কোশ্চেন রয়েছে গুরুত্বপূর্ণ, এগুলো আমি লিখে দেব না, কিন্তু এগুলো আমি অবশ্যই বলে দেবো, তোমরা এগুলো খাতায় লিখে নেবে। এগুলো একদম শর্ট কোশ্চেন কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে বায়ুর চাপ সর্বমুখী, এটা যদি তোমাদের শূন্য স্থানে দেয় 1 নম্বর হিসেবে যে বায়ুর চাপ ড্যাশ, তো তোমরা সেক্ষেত্রে লিখবে কি, বায়ুর চাপ সর্বমুখী, অর্থাৎ বাতাস সব দিক থেকে চাপ দেয়, অর্থাৎ বায়ু কোনো বস্তুর উপর সব দিক থেকে চাপ দেয়। এটা কিন্তু আমি আগেও বুঝিয়েছি। সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। তাহলে সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। বলা হচ্ছে বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে যে বায়ুর চাপ মাপা হয় কোন এককে। বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। এটা অবশ্যই তোমরা খাতায় লিখে নাও। কি প্রশ্ন লিখবে যে বায়ুর চাপ মাপা হয় কোন এককে, তো তোমরা লেখো বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। এখানে দেখো ব্র্যাকেটে বলছে 1 মিলিবার 0.02953 ইঞ্চি পারদস্তম্ভের চাপের সমান হয়। তাহলে 1 মিলিবার সমান সমান কত ইঞ্চি পারদস্তম্ভের সমান হয়, এটাও তোমরা অবশ্যই এখান থেকে দাগিয়ে পড়ে নেবে। তারপরে বলছে 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় গড় সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। এটাও তোমরা অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো এখানে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি। এটা অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সেক্ষেত্রে তোমরা এটা লিখে নেবে যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, বা এখান থেকে বইতে দাগিয়ে অবশ্যই মুখস্থ করে নেবে। এগুলো মুখস্থ করার জিনিস, কারণ তথ্যমূলক প্রশ্ন এগুলো শর্ট কোশ্চেন হিসেবে। যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, ব্যারোমিটার। তাহলে আমরা এখানে জানলাম যে বায়ুর চাপ মাপা হয় কোন এককে, বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। এই ব্যারোমিটার যন্ত্র কে আবিষ্কার করেছিল সেটাও কিন্তু এখানে রয়েছে। 1643 সালে বিজ্ঞানী টরিসেলির আবিষ্কৃত। তাহলে কি এই পারদ ব্যারোমিটার কে আবিষ্কার করে? পারদ ব্যারোমিটার আবিষ্কার করে টরিসেলি। কে? টরিসেলি। পারদ ব্যারোমিটার আবিষ্কার করে টরিসেলি। কত খ্রিস্টাব্দে? 1643 খ্রিস্টাব্দে। তাহলে দেখো টরিসেলি যে সূত্র আবিষ্কার করেছিল, যে যন্ত্র আবিষ্কার করেছিল, এর মাধ্যমে বায়ুর চাপের তারতম্য পরিমাপ করা যায়। তাহলে এই পারদ ব্যারোমিটারের সাহায্যে কি বায়ুর চাপের তারতম্য, বায়ু যে এক এক জায়গায় এক এক রকম চাপ দিচ্ছে সেটার তারতম্য বা পার্থক্য সেটা পরিমাপ করা যায় এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। একটা পারদ ভর্তি পাত্রে এক মুখ বন্ধ পারদ ভর্তি কাচের নল উপুড় করে বসানো থাকে। বায়ুর স্বাভাবিক চাপে কাচ নলের মধ্যে প্রায় 76 সেমি পারদ থাকে। বায়ুর চাপ কমলে পারদ নেমে যায়, আবার বায়ুর চাপ বাড়লে পারদস্তম্ভের উচ্চতা বাড়ে। তো এটা তোমরা এখান থেকে পড়ে নেবে। এখানে দেখো তোমাদের একটা পরীক্ষা দেওয়া রয়েছে খুব সহজ। এখানে একটা স্কেল রয়েছে, স্কেলের বেশিরভাগ প্রান্তটা টেবিলের বাইরের দিকে থাকবে এবং খুব অল্প প্রান্ত সেটা টেবিলের ওপরে থাকবে। তো এই টেবিলের ওপরে যে স্কেলের যে অংশটা রয়েছে সেখানে একটা খবরের কাগজ দিয়ে চাপা দিয়ে রাখলে কি হবে, স্কেলটা স্থির অবস্থায় থাকবে। আমি পরীক্ষাটা তোমাদের পড়েই এখানে একবার বলে দিচ্ছি। একটা স্কেলকে টেবিলের কানায় এমন ভাবে রাখো যাতে স্কেলের বেশিরভাগ অংশ টেবিলের বাইরে বেরিয়ে থাকে। বেশিরভাগ অংশ টেবিলের বাইরে বেরিয়ে রয়েছে। এবার স্কেলের বাইরের প্রান্তটায় একটু টোকা মারলেই স্কেলটা পড়ে যাবে। এখানে যদি একটুখানি টোকা মারো সেক্ষেত্রে কিন্তু স্কেলটা নিচে পড়ে যাবে। এবার একটা খবরের কাগজ স্কেলের টেবিলের ওপর থাকা অংশটার ওপর বিছিয়ে দাও। এবার একটা খবরের কাগজ বিছিয়ে দিলাম, তারপরে টোকা মেরে দেখো কি হয়। তারপরে আমরা যদি আস্তে করে টোকা মারি সেক্ষেত্রে কিন্তু আর পড়বে না, কারণ এই খবরের কাগজটা স্কেলের উপরে একটা চাপ সৃষ্টি করেছে, এর ফলে অল্প টোকায়ও এটি পড়বে না।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের বায়ুর চাপ যে পরবর্তী অংশটুকু রয়েছে সেটুকু বুঝিয়ে দেবো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর এই ভিডিওটা ডেসক্রিপশনে আমি পরবর্তীতে দ্বিতীয় পার্টের লিংক তোমাদেরকে দিয়ে দেবো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।